হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সাউথ কোরিয়ার খুবই লেটেস্ট একটা অ্যাকশন কমেডি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য ডেসপারেট চেস। এবং এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে একটা পুলিশ, একটা মাদক ব্যবসায়ী আর একটা চিটার কোনোভাবে এই তিনজনে একে অপরের সামনে পড়ে যায়, আর তারপর কাহিনীটা কোনভাবে এগিয়ে যায় এটা আর কি দেখবে। সিনেমাটার IMDb রেট যথেষ্ট ভালো, 10.1, বক্স অফিসও খুব বেশ ভালো করেছে। 35 কোটি টাকার সিনেমা 140 কোটি টাকার মতো কামিয়েছে, তো বুঝতেই পারছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিনেমার কাহিনী তোমাদের অনেক ভালো লাগবে, মনে মজা পাবে আর কি। তো বাড়তি আর কোনো কথা না বলে চলো একটা ব্রেক নিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর ব্রেকটা স্কিপ করবে হচ্ছে যাবে ডিসক্রিপশনে, ডুরাশনে ক্লিক করে তারপর মূল ভিডিওতে যাবে। গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে। এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে, ম্যাচের লাইভ দেখতে পারবে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে। আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করে প্রাইজ জিততে পারো। আর এছাড়াও রয়েছে BMW কার জেতার সুযোগ, আইফোন, ল্যাপটপ ছাড়া অনেক কিছু। আর PSG তেও কিন্তু এটা স্পন্সর করছে, তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই। আর তাছাড়া এখানে আর অনেক গেম রয়েছে, যেমন ক্র্যাশ, নিউ চিকেন রোড গেম, যেগুলোতে ইজিলি যেতে সম্ভব। আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি 12,000 টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো। আর তাছাড়া ফ্রি স্পিন পাবে তোমার প্রথম ডিপোজিটে, এবং ইজিলি তুমি তোমার টাকা উঠাতে পারবে। আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনী কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো, আর জিতে নিতে পারো বোনাস। তবে আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের একজন লোককে দেখানো হয় যার নাম হচ্ছে জোসু, যে সিওলের একটা থানার অনেক বড় একটা SI মনে করো, এবং ড্রাগ ডিলার্সদের জম, মাদক ব্যবসায়ীদের জম। এবং তার মাথায় এত রাগ যে সে কোনো মাদক ব্যবসায়ীকে ধরতে পারলে ও ঠ্যাং আগে ভেঙে দিত, মানে প্রত্যেকটা আসামি ধরলেও আগে ঠ্যাং ভাঙবে, এটা শখ। কিন্তু এই ব্যাপারে ওর যে ওসি সে আগে থেকেই জানতো, তবে সমস্যা হচ্ছে তাকেও তো উপরের লেভেলের লোকদের কাছে জবাবদিহি করতে হয়। তো এই কারণে সে প্রেসারে পড়ে জোসুকে বলে তোকে আমি জিজু আইল্যান্ডে ট্রান্সফার করে দেবো। তো জোসু বুঝতে পারে এটা ডিমোশন, আর তখনই ও করে কি কাপড় চোপড় খুলে তামাশা শুরু করে। তবে চিপো তো ওর গুরু, ও করে কি ঠিক ও যে স্টেলে চেঁচামেচি করেছে কাপড় চোপড় খুলে সেরকম ভাবেই করতে থাকে, এবং বলে তোকে ওখানে যেতে হবে, ওই জায়গায় তোর জন্য ঠিক আছে। আর এরপর দ্বিতীয় যে আমাদের বান্দাকে দেখানো হয় তার নাম হচ্ছে কিমচি, মানে বলেছি তিনজন আর কি মেন ক্যারেক্টার। তো এ ছিল হচ্ছে চিটার, সাবেস 420। যেমন ওর একটা চিটারই বলি, ও নকল মুক্তা বানিয়ে স্কুবা ড্রাইভ করতো পানির নিচে, আর তারপর সেটা উঠে এনে মানুষদের কাছে চড়া দামে বিক্রি করতো। মানুষদের কিভাবে ঠকাতে হয় এরকম লাখ লাখ লাইনের আছে, এবং ওর চেহারা এত নিষ্পাপ যে কোনো ছেলে মানুষ মেয়ে মানুষ ওর কথাতে পটে যায়। এবং এরকমও রেকর্ড আছে, ও $1 দিয়ে একটা ছবি এনে সেটাকে পুরনো বানিয়ে একটা বয়স্ক মহিলাকে কোটি টাকার ছবি বলে বিক্রি করে অনাথ আশ্রমের কথা বলে জায়গাও পটিয়ে মনে করে যে লিখে নিয়েছিল $1 মিলিয়ন। আর 3 নম্বর যার একটা চরিত্র রয়েছে তার নাম হচ্ছে রিঙ্গো। সে হচ্ছে তাইওয়ানের একটা গ্যাংস্টার, মানে চীনের আন্ডারে রয়েছে তাইওয়ান, তার আন্ডারে একটা গ্যাংস্টার। আর তার মাথায় একটা ভূত চেপেছে, সেটা হচ্ছে সে নতুন এক ধরনের ড্রাগ বিক্রি করবে, যেটা খুবই সস্তা কিন্তু খুবই ইফেক্টিভ, মানে অনেক বেশিক্ষণ নেশা থাকবে। এবং সে দক্ষিণ কোরিয়া সিলেক্ট করেছে, অনেক বড় ড্রাগ ডিলার সে হতে চায়, এবং তার সামনে যে আসবে তার অবস্থা খারাপ করে দেবে। আর এই সব গল্প কিন্তু আমাদেরকে কে বলছিল জানো? সুজিন নামের একটা মেয়ে, যাকে ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেকবার দেখেছো। সে একটা পিচ্চি ছেলেকে গল্প করছিল। তো ওই সুজিন বলে এই 3 বান্দর না জানি কোন হিসাবে এই জিজু আইল্যান্ডে এসে এক অপরের সাথে টক্কর খায়। আর তারপর কাহিনী চলে যায় 3 মাস আগে ফ্ল্যাশব্যাকে। ওই গ্যাংস্টার রিঙ্গো জিজু আইল্যান্ডে ওর ড্রাগসের আস্তানা বানাতে চায়, এই কারণেও জিজু আইল্যান্ডে আসে। আর এই কারবারটা আরো বড় করার জন্য ও এখানকার যে একটা ডক্টর যার নাম হচ্ছে ইয়াং, তার সাথে হাত মেলায়। তবে ইয়াং মোটেও ভরসার যোগ্য নয়। আর জিজুতে টোফু নামের একটা বিশাল মার্কেট রয়েছে, আর এই মার্কেটটা হচ্ছে ওই র্যাঙ্গো হাতিয়ে নেবে, মানে জোর করে নিয়ে নেবে। আর এখানে ওদের ওই কারখানাটা তৈরি করবে। কিন্তু এই মার্কেটে যে দোকানদাররা রয়েছে তাদের সাথে এই দোকানগুলোর অনেক পুরাতন একটা ইমোশন রয়েছে, অ্যাটাচমেন্ট রয়েছে। তো এই কারণে তারা দোকানগুলো বিক্রি করতে চায় না। আর ইউনি নামের যে একটা বয়স্ক মহিলা রয়েছে, সে আর কি এই দোকান মালিকদের লিডার। তো রিঙ্গো প্রথমে করে কি এই দোকানদারদের মধ্যে একজনকে টাকা দিয়ে কিনে নেয়, আর বাকি দোকানদারকে পটানোর চেষ্টা করে, যার ফলে যেটা হয় উল্টো এখানে সংঘর্ষ শুরু হয়ে যায় পক্ষ বিপক্ষে। আর তারপর রিঙ্গোর গুন্ডা বান্ডাও সেখানে দাদাগিরি করার চেষ্টা করে। আর এই বিষয়টা দেখে ওই বয়স্ক মহিলাটি রেগে যায় এবং রিঙ্গোর কাছে গিয়ে ওকে গালমন্দ করে ওকে চ্যালেঞ্জ দেয় যে আমি আমার দোকান বিক্রি করবো না, তুই একটা চুল ফেলে দেখিস। আর রিঙ্গো এই ধরনের চ্যালেঞ্জ খুব পছন্দ করে। তো যাই হোক, ওইদিকে ডক্টর রিয়াং একজন ফিজিওথেরাপিস্ট, এবং তার একটা বিশাল ক্লিনিক রয়েছে, এবং ওই ক্লিনিকটাই মূলত ওই তাইওয়ান থেকে আসা রিঙ্গোর এখন মনে করো আড্ডাখানা হয়ে গিয়েছে। টাকাওয়ালা পার্টির উদ্দেশ্য কি একটু পরে বুঝবে আর কি। আর এইদিকে জিজু আইল্যান্ডে পুলিশ স্টেশনে পুলিশ চিফ, মানে এইখানার যে ওসি যার নাম হচ্ছে ডোডো, সে বাকি অফিসারদেরকে বলে যে সিওল থেকে একজন সাহসী এসে আসছে তোমাদেরকে লিড করার জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, তো তোমরা সবাই ওকে সহযোগিতা করবে। আর তখন এইখানের যে এসআই, মেয়ে এসআই যার নাম হচ্ছে সুজিনো, যে আর কি আমাদের এই গল্পগুলো বলছে, সে বলে সাহসী মানে আমি কি কম সাহসী নাকি? তো এখানে কথা হলো সুজিনো যেরকম রাগী পাগল সাহসী, আবার আমাদের ওই যে সিওল থেকে যে আসছে ও একই টাইপের। তো দুই পাগল একসাথে কিভাবে থাকবে এখানে সেটাই চিন্তার
চমৎকার বিষয়। আর অন্যদিকে আমরা রিঙ্গোকে দেখতে পাই যে ইয়াং নামের ওই মহিলাকে একটা আর্ট ওয়ার্ক দেখায়, যেটা $1 মিলিয়ন একটা আর্ট, এবং এই টোটাল আর্টটার দাম হচ্ছে $20 মিলিয়ন, যেটা প্রায় ওর সারা জীবনের কামাই। এবং ওর স্বপ্ন ও জিজু আইল্যান্ডের ওই মার্কেটের মধ্যে একটা ড্রাগসের ফ্যাক্টরি বানাবে। আর তখন ইয়াং বলে কোরিয়াতে এটা অসম্ভব, তুমি চায়নায় করতে পারো। কিন্তু রিঙ্গো বলে পাওয়ার থাকলে সবই সম্ভব, আর এটা কি আমরা জানাজানি করে করবো নাকি। আর ওইদিকে জোশু তো জিজু আইল্যান্ডে যাওয়ার জন্য প্লেনে বসে, কিন্তু শুরুটাই খারাপ যায়, মানে সবার সাথে খালি ঝামেলাই বাজে বেচারা। তো জোশুর তখন মনে হতে থাকে পুরো দুনিয়াই ওর শত্রু। আর এরপর সে এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সিতে গিয়ে বসে পড়ে, কিন্তু ট্যাক্সিতে ঘটে আরেক বিপত্তি। আর দুনিয়ার সব জায়গার ট্যাক্সিওয়ালারা ভাই স্ক্যামার। আমি চায়নাতে গিয়েছিলাম, ওইখানে আর মনে করো যে চাইনিজ মানুষরা ভালো, কিন্তু ট্যাক্সিওয়ালারা সব জায়গায় খারাপ, ইন্ডিয়ারও খারাপ, বাংলাদেশেরও খারাপ, অন্তত এয়ারপোর্টের ট্যাক্সিওয়ালা। তো যাই হোক, সে জোশুর সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলার পরে পুরো আইল্যান্ডে হুদাই ঘুরায়, আর তারপর ওকে দোষারোপ করে, হ্যাঁ তুমি আমার সময় নষ্ট করলে, এখন 3 ডাবল টাকা দেবে। তো জোশু তখন পুলিশের পরিচয় দেয়, কিন্তু তাতে কোনো লাভও হয় না। আর এর ফলে জোশু বুঝতে পারে যে ওকে এই আইল্যান্ডে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, কোনো রকমে পুলিশ স্টেশনে পৌঁছায়, আর ও গিয়ে দেখে যে বাকি অফিসাররা ওকে নিয়ে আলোচনা করছিল। তো কিছু অফিসার খুব প্রশংসা করে যে ঠ্যাং ভেঙে দেয়, কিন্তু সুজিন বলে ওঠে, হ্যাঁ ও ঠ্যাং ভেঙে দেয়, ওকে সুস্থ নাকি, ও তো অসুস্থ, ও কোনো পুলিশ নাকি, ওর মানসিক ডাক্তার দেখান দরকার। বাট তখনই এখানে জোশু চলে আসে এবং এক একটা নমুনা দেখেও ভয় পেয়ে যায়। তো যাই হোক, জোশু খুব ভালোভাবে বুঝতে পারে যে সব পাগল ছাগলের সাথে তার কাজ করতে হবে, আর ও ছিল হচ্ছে সিওলের অ্যাংরি ম্যান, আর এই থানায় সুজিন হচ্ছে অ্যাংরি উইমেন। কিন্তু কিছু তো করার নাই, যেহেতু চাকরি বাঁচাতে হবে, এখানে তো থাকতেই হবেই। তবে বেচারা যখন ও রুম ভাড়া করতে যায় থাকার জন্য, রেফারেন্স ছাড়া কেউ বাসা দিচ্ছিল না, মানে কারো না কারো একজন রেফারেন্স লাগবে, মানে পুলিশেরও এই সমস্যা। তো তখনও সুজিনের হেল্প নেয়, আর সুজিন বাইরে থেকে অনেক শক্ত হলেও ভেতরে একবারে মনে করো মাখন। তো সুজিন ওর সমস্যা বুঝে ওকে ইউনির কাছে নিয়ে যায়, মানে ওই মার্কেটের লিডারের বাড়ি। আর তার একটা বাসা রয়েছে, কিন্তু ওখানেও একটা সমস্যা, ওখানে মিকা নামের একটা বুড়া লোক রয়েছে, সে আবার আরেকটি অ্যাংরি ওল্ড ম্যান, ওই বাসায় ভাড়া থাকেও। তো পাশের বাসায় নতুন লোক আসছে, এটা দেখেও রেগে যায় এবং সে করে কি সব রাগ ওর উপর জাহির করে। জোশু বুঝতে পারে এখানে থাকলে আমি শান্তি পাবো না, কিন্তু কি আর করার, পরিস্থিতি বিবেচনা করে ও রেন্টের সাইন পেপারে সাইন করে ফেলে। কিন্তু জোশুর ওই প্রতিবেশী তখন ওকে কথায় কথায় খোঁটা দিতে শুরু করে, কিন্তু যখনই জানতে পারে ওর প্রতিবেশী পুলিশ অফিসার, তখন আরো বেশি রেগে যায়। কিন্তু বাসার মালিক ইউনির সামনে আর কিছুই বলতে পারে না। আর এইদিকে জোশু সুজিনকে এত সাহায্য করার জন্য ধন্যবাদ জানাতে ভোলে না, কিন্তু জোশুর প্রতিবেশী মিকা ওর উপর টর্চার করা শুরু করে দেয়। যেমন গোসল করতে গেলে শাওয়ার বন্ধ করে দেয়, রাতের বেলা যখন ও মেডিটেশন করবে তখন কারেন্ট বন্ধ করে দেয়। জোশু যখন টয়লেটে যায়, টয়লেট তো একটাই মনে করো সবার, টয়লেট পেপার খুলে রেখে দেয়। তো এইভাবে মিকা করে কেউ জোশুর বেঁচে থাকাটাই হারাম করে দেয়, মানে বুইরা হইলেও ওর মাথার পাওয়াতে বাকি সবটুক খালি শয়তানি। তো যাই হোক, এদিকে আবার রিঙ্গোর লোক, মানে যাকে ভাড়া করেছিল ওই দোকানদার, ও যখন মার্কেটটা খালি করতে অপরাগ হয়, তখন রিঙ্গো করে কি ওর সবচেয়ে ভয়ঙ্কর যে কিলার টাকলা মোচিকে দায়িত্ব দেয়। আর তারপর টাকলা মোচিকে ওরে কি ওখানকার সব দোকানদারকে এক এক করে মারতে শুরু করে। আর রিঙ্গোর এমন বিহেভিয়ারে ওই ডক্টর ইয়ং খুব চিন্তিত হয়ে পড়ে এবং বিরক্ত হয়ে যায়। আর এই দিকে রিঙ্গো আলাদা করে সব বড় বড় যে রাজনৈতিক অফিসার্স বা আমলা রয়েছে তাদের সাথে সম্পর্ক তৈরি করে। এখানে কোরিয়ান সরকারের অনেক বড় বড় লোকজন ছিল, কিন্তু এরপর রিঙ্গো যখন তার প্ল্যান বলে যে সে এখানে ড্রাগের ব্যবসা করতে যাচ্ছে, সবাই ভয় পেয়ে যায়, কিন্তু টাকার কথা শুনে সবাই ইন্টারেস্ট হয়ে যায়। কিন্তু ইয়াং যখন এই বিষয়টা জানতে পারে, সে তখন রিঙ্গোর সাথে দেখা করতে যায়, যে আমাকে ছাড়া মিটিং করছো। কিন্তু ইয়াং দেখা করতে গেলে রিঙ্গোর লোকজন ওকে দরজা থেকেই তাড়িয়ে দেয়। মানে প্রথমবার যখন রিঙ্গো এসেছে তখন জাস্ট ইয়ং এর পাওয়ারটা সে ইউজ করেছে, এখন রিঙ্গো নিজে লবিং করে নিয়েছে। তো যাই হোক, ইয়ং অনেক রেগে যায় এবং বীর করে রাগে নিজের গাড়িতে এসে বসে। আর তখনই ওর গাড়ির টায়ারটা পাংচার দেখা যায়। বাট ওই মুহূর্তে একজন লোক মার্সিডিজ বেঞ্জ নিয়ে ওকে লিফট দেওয়ার অফার দেয়। তো ইয়াং করে কি তার সাথে গাড়িতে করে যায়। আর এটাকে বুঝতে পেরেছে, এটা হচ্ছে আমাদের সেই চিটার কিমচি দ্বিতীয় পার্সন, পার্টটা নিচে কি দেখো। তো করে কি ইয়াংকে ইমপ্রেস করার জন্য ওর ভুয়া কার্ড দেখায়, বলে আমি হীরার ব্যবসা করি, গরিব মানুষ। কিন্তু এটা শুনে ইয়াং খুব ইমপ্রেস হয়ে যায়। আর তারপর কিমচি তার নিজেকে নিয়ে নানা রকম ভুগিযুগি কথা বলে, ইয়াংকে অনেক ফ্লার্ট করে। আর এই জিনিসগুলো ইয়াং এর কাছে একেবারে জাদুর মতো কাজ করে। তো যাই হোক, এরপর ইয়াং গাড়ি থেকে নামার পরে ওর যখন বায়োডাটা চেক করে কিমচির, ওখানে দেখতে পায় আসলে কিমচি অনেক বড় লোক একজন, মানে ওর লিঙ্কডইন অ্যাকাউন্টটা আসলে অনেক বড় লোক। আর এভাবে ইয়াং কিমচির জালে ফেসে যায়। আবার এদিকে রিঙ্গো বুঝে ফেলে যে ওই দোকানদারদেরকে সরাতে হলে বা মার্কেট খালি করতে হলে তার আঙুল বাঁকা করতে হবে, এবার রক্তপাতের প্রয়োজন। আর অন্যদিকে আমরা দেখি সকালবেলা জোশুর সাথে ইউনির দেখা হয়। আর জোশু তখন ইউনিকে বলে, আচ্ছা এই দ্বীপে এমন কি কোনো একটা জায়গা নেই যেখানে শান্তিতে থাকা যাবে? ইউনি তখন ওকে একটা জায়গায় নিয়ে যায়। জোশুকে বলে যে এটা একসময় আমার বাবার খামার ছিল, বিশাল এরিয়া আমাদের, এবং আমি জানি এই এলাকার মানুষজন যেভাবে অন্য এলাকার মানুষদের কাছে জমি বিক্রি করছে তাতে এলাকার শান্তি নষ্ট হয়ে যাবে, কিন্তু এই জায়গা আমি কখনোই বিক্রি করব না। আর এখানে আমার শান্তির একটা ফার্ম হাউস আছে, চলো তোমাকে দেখাই। এরপর তিনি করেন কি ওকে ফার্ম হাউসে নিয়ে যান এবং বলেন তোমার যদি কোনো শান্তির প্রয়োজন হয়, মানে একটু ফ্রি থাকতে মনে চায়, শান্তিতে কাজ করার ইচ্ছা হয়, এখানে চলে আসবে। তো যাই হোক, জোশু করে কি এরপর ওখানে রাখা মিউজিক সিস্টেমের সাথে ওর ফোনের ব্লুটুথটা কানেক্ট করে এবং মিউজিক শুনতে থাকে। কিন্তু তখনই জোশুর কাছে পুলিশের স্টেশন থেকে এমার্জেন্সি কল আসে। আর তখন পুলিশ চিফ বলে জিজু আইল্যান্ডে কিমচি নামের একটা চিটার এসেছে যে অনেক মোস্ট ওয়ান্টেড, এবং ও কালকে এসেই গত
রাতে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি চুরি করেছে এবং সারা শহর রাত ভরে ঘুরে আবার গাড়িটা সেখানে রেখে গিয়েছে। মানে চিন্তা করো, খালি ইয়াংকে পটানোর জন্য গাড়িটা চুরি করেছিল। আর অন্যদিকে রিঙ্গোর লোক ওদের গুন্ডাগিরি চালু রাখে আর ভয় পেয়ে তখন বেচারা সকল দোকানদার ওদের দোকান বিক্রি করার কথা ভাবছে। কেউ ভাবছে মারা যাওয়ার চেয়ে করে টাকা পাবো তাও তো ভালো। বাট বুড়ি ইউনি তখন সবাইকে বলে আমরা রিঙ্গোর বিরুদ্ধে আন্দোলন করব। তো পরের দিনে শুরু হয়ে যায় আন্দোলন। আর এইটা রিঙ্গোর যে ম্যান মানে কিলার সে মোচি দেখে ফেলে। আর এইদিকে সুজিন আর জোসু মিলে কিমচির একজন অ্যাসিস্ট্যান্ট অক্টোপাসকে ধরে ফেলে এবং অক্টোপাস তখন জোসুকে বলে দেখো কিমচি সবসময় রূপ বদলাতে থাকে আর এখনো একটা হীরার ব্যবসায়ী হয়ে আছে এবং আমাকে দিয়েও কিছু খারাপ লোকদের মাস্ক বানিয়েছে এবং ও বড় একটা মিশনে রয়েছে এখন, কিন্তু মিশনটা কি আমি জানি না। আর অন্যদিকে ইয়ং কিমচিকে ধনী ভেবে ওর সাথে ভাব বানানোর চেষ্টা করে, কাছাকাছি আসার ধান্দা করে এবং ও রিঙ্গোকে সরিয়ে কিমচিকে ওর ফাইন্যান্সার বানাতে চায়। বিষয়টা বুঝিয়ে বলি, রিঙ্গো যখন ফার্স্ট এসেছিল বলেছিল যে তোমার ক্লিনিকে আমরা ইনভেস্ট করব, ব্যবসা বড় হবে। পরে দেখা যায় রিঙ্গোর যখন জায়গা হয়ে গিয়েছে ও তখন আরেকজনের সাথে আর কি ভাব জমাচ্ছে, অন্য রাজনীতিবিদদের সাথে। তো যাই হোক, এরপর কিমচি ওকে করে কি ডায়মন্ডের একটা চুরি গিফট করে, অবশ্যই এটা নকল ছিল। আর তারপর ইয়াং কিমচি কি বলে আমার কাছে রিঙ্গোর বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে, আমি চাইলে ওকে যে কোনো সময় পুলিশে ধরে দিতে পারি। আর পরের দিন রাতে ইউনি মিকাকে কল করে এবং ওকে বাসায় ডাকে। আর এই সুযোগে জোশো করে কি দ্রুত ওয়াশরুমে যায় এবং মন মতো গোসল করে, কিন্তু তখন ওর মনে পড়ে আরে আমার আন্ডারওয়্যার তো ভেজা। আর তারপর ও মিকার আন্ডারওয়্যার দেখতে পায়, মনে করো যে কি বলে ওয়াশিং মেশিনে। তবে এখানে জোশো মিকার আন্ডারওয়্যার দেখে অবাক হয়ে যায়, কারণ এটা ছিল অনেক দামি ব্র্যান্ডের একটা আন্ডারওয়্যার। তো এখানে অবাক হয়ে যায় যে যে লোক এখানে বাড়ি ভাড়া ঠিক মতো পরিশোধ করতে পারে না সে কিভাবে $100 একটা আন্ডারওয়্যার ব্যবহার করতে পারে। তো তারপর ওই আন্ডারওয়্যারটাও পরে নেয়। আর তোমরাও কি এই খটকাটা বুঝতে পেরেছো? আর এদিকে ইউনি বাসায় মিকার জন্য অপেক্ষা করছিল, কিন্তু মিকা আসার আগে সেখানে মোচি চলে আসে। আর তারপর সেখানে মিকাও আসে, কিন্তু ততক্ষণে মোচি ইউনির পেটে চাকু ঢুকিয়ে দিয়ে আহত করে ফেলেছে। তো এটা দেখে মিকা মোচির উপর হামলে পড়ে, দুজনে হাতাহাতি হয় এবং হাতাহাতিতে আমাদের মিকার মাস্ক খুলে যায় এবং আমরা দেখতে পাই এই মিকা এই বুড়া আর কেউ না, এটা কিমচি। তো মোচি তখন কিমচিকে ঘায়ল করার চেষ্টা করে, কিন্তু মিকার সাথে পেরে ওঠে না এবং তারপর মোচি সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে আসে এই সিনেমার আরেকটা টুইস্ট। অ্যাকচুয়ালি কিমচি ইউনিকে মায়ের মতো মনে করে এবং যে এতিমখানাতে কিমচি ছোটবেলাতে বড় হয়েছে, ইউনি একসময় সেই এতিমখানাতে চাকরি করত। তো মরার আগে অন্তত ইউনি যখন কিমচিকে দেখে ও তো খুব খুশি হয়ে যায়। আর কিমচি তখন বলে আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার সাথে আমি একদিন দেখা করতে আমি এই আইল্যান্ডে আসবই। তো এরপর সে অ্যাম্বুলেন্সে কল করে, কিন্তু তখনই একজন দোকানদার এখানে চলে আসে এবং ইউনিকে এমন আহত অবস্থায় একজন অচেনা মানুষের সাথে দেখে ও মনে করতে থাকে যে হয়তো এটা কিমচি এরকম করেছে। তো কিমচি তো অ্যারেস্ট হতে চায় না, এজন্য সে ওখান থেকে পালিয়ে যায়। আর তখনই কিমচির এতিমখানার কথা মনে পড়ে এবং তার মনে পড়ে ইউনি যেদিন চাকরি শেষ করে আসে তখন কিমচি প্রমিস করেছিল যে একদিন আমি তোমার সাথে দেখা করার জন্য জিজি আইল্যান্ডে আসবো, আমি যখন বড় হব তখন আসবো। আর তারপরও যখন দেখা করতে এসেছে তখন দেখে ইউনির এই অবস্থা, মানে রিঙ্গো নামের একটা সন্ত্রাসী ওর মায়ের মার্কেট দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এই কারণে ও আইডেন্টি বদলে রিঙ্গোকে মেরে ফেলার জন্য মূলত এখানে এসেছে, মানে রিঙ্গোকে সর্বশান্ত করবে। কিন্তু লাভ হলো কি ওর মায়ের সমান ইউনি সে এখন মৃত্যুর সাথে লড়াই করছে। তো এই জন্য রিঙ্গোর উপরও আরো রেগে যায়। আর তারপরে এখানে জোশু আসে, ইউনিকে হসপিটালে নেওয়া হয়। আর ক্রাইম সিনে জোশু মিকার পরে থাকা মাস্কটা খুঁজে পায়। আর তখনই জোশুর মনে পড়ে অক্টোপাস ওকে বলেছিল যে ও একটা মাস্ক বিক্রি করেছে কিমচির কাছে। তো জোশু করে কি এরপর মিকার সিক্রেট রুমে আসে এবং এখানে একটা ভিডিও সেটআপ দেখতে পায়। আর ওইদিকে ইউনির উপর হামলার খবর ইয়াং এর কানে পৌঁছায়। আর এই খবর শুনে ইয়াং তখন রিঙ্গোর কাছে জবাব চাইতে যায়। রিঙ্গো তখন উল্টো একটা থাপড় মারে এবং বলে এই আমি হচ্ছি একজন মাফিয়া, আমি আমার স্টাইলে কাজ করি, তুই যেটা পারবে না সেটা তো আমাকেই করতে হবে। তো ইয়াং বুঝতে পারে এই গুন্ডাদের সাথে আমি যদি থাকি কবে আবার আমার ক্লিনিক পছন্দ হবে, আমার ক্লিনিকও নিয়ে নেবে। তো আমারও তো টাকার মালিক হওয়ার দরকার নাই, ওদের সাথে আমি নাই। আর অন্যদিকে পুলিশ কিমচিকে খুঁজছে, কারণ ওরা ধরে নিয়েছে ইউনির এই অবস্থার জন্য কিমচিই দায়ী। এবং ক্রাইম সিনে কিমচির ফোনও জোশু পেয়েছে। আর এরপর যখন ফোন চেক করে তখন ওই ফোনে ওই ফার্ম হাউসে যে একটা ডিভাইস রয়েছে ব্লুটুথের কানেক্ট করে গান শোনা যায় সেটা পায়। তো তখন ওর মনে হয় তার মানে ও তো ওখানে যেতে পারে এবং ও সরাসরি ফার্ম হাউসে পৌঁছে এবং গিয়ে লুকিয়ে থাকা কিমচিকে ধরে মারতে থাকে এবং ওর হাতে হাত করি পরিয়ে ওকে চেয়ারের সাথে বেঁধে ফেলে এবং ওকে জিজ্ঞাসা করে এই দ্বীপে আসার তোর উদ্দেশ্য কি। কিমচি তখন সত্য কথা বলে যে আমি যখন চায়না ছিলাম তখন আমি শুনেছিলাম যে ইয়ং ওর যে হসপিটাল এখানে ফিজিওথেরাপির মাধ্যমে ড্রাগসের ব্যবহার করে এবং মানুষকে ধোকা দেয়। আর এ করেও কোটি কোটি টাকার মালিক হচ্ছে, ওর ওখান থেকে আর অনেক মানুষ নেশাগ্রস্ত হচ্ছে। আর আমি ওকেই লুট করতে চেয়েছিলাম, কিন্তু চায়না সরকার তখনই ওকে চায়না থেকে বের করে দেয় এবং এরপর ও আসে জিজু আইল্যান্ডে এবং এখানে এসে ব্যবসা শুরু করে এবং রিঙ্গো এখানে আসে, একসাথে ওরা যুক্ত হয়ে যায়। রিঙ্গো হচ্ছে একটা কুখ্যাত গ্যাংস্টার এবং ওর ড্রাগটি ওই ফিজিওথেরাপির মাধ্যমে আরো ছড়াতে চাচ্ছিল। মানে এটা এমন একটা ড্রাগ হয়তো তোমার শরীরে ব্যথা সাময়িকভাবে দূর করে দেবে, কিন্তু নেশাও হবে। এবং ওই র্যাঙ্গো ইয়াংকে মেডিকেল কমপ্লেক্সের স্বপ্ন দেখিয়ে, মানে ক্লিনিককে মেডিকেল কমপ্লেক্স হবে এই স্বপ্ন দেখিয়ে ওর এই মার্কেটটা কবজা করার ধান্দা করছে। আর এর সাথে টোফু মার্কেটটা ওরা কবজা করার ধান্দা করছে, যে মার্কেটের লিডার হচ্ছে ইউনি, যাকে আমি মায়ের মতো দেখি। আর তাকে সাহায্য করার জন্য আমি ওর সাথে ফাইটের সিদ্ধান্ত নিই এবং তার সেফটির জন্য আমি তার বাড়িতে ছদ্মবেশে ছিলাম। আর ওই দিন রাতে ইউনিকে মারার জন্য রিঙ্গোর লোক মোচি
কিমচি এসেছিল এবং আমি ওই সময় না গেলে সে মারা পড়তো। আর এবার আমি রিঙ্গোকে শেষ করে দিতে চাই। আর আমি শুধুমাত্র তাদেরকে লুট করি যারা মানুষদেরকে লুট করে। আর এই জন্য আমি আইডেন্টি বদলে ইউনির সাথে থাকা শুরু করি। শুধুমাত্র আমি রিঙ্গো, ইয়ং আর ওদের পুরো গ্রুপটাকে শেষ করবো। বাট আমাদের জোসু তখন বলে, আচ্ছা ভাই সত্যি কথা বলতো, আমাকে দেখে কি তোর গাঁজাখোর মনে হয়? তোর এই বানানো গল্প আমি বিশ্বাস করবো? তখনই কিমচি করে কি, বিশ্বাস না করলে তোমার ব্যাপারে, এবং ওর হাতের যে হাত কড়িটা সেটা খুলে নেয় এবং শক চার্জারের মাধ্যমে উল্টো জোসুকে অজ্ঞান করে বেঁধে ফেলে। আর অন্যদিকে আমরা দেখি ইয়ং করেছে কি, ওই রিঙ্গোর যে বাকি ফাইন্যান্সার রয়েছে ওদের সাথে প্ল্যান করছে রিঙ্গোকে ফেলে দেওয়ার। মানে ওই রাজনীতিবিদ যারা ভয় পেয়ে রিঙ্গোর সাথে যোগ দিয়েছে এবং তারাও আর রিঙ্গোর সাথে কাজ করতে চায় না, কারণ ও আউট অফ কন্ট্রোল, যে কোনো সময় ধরা পড়বে। তো এখানে ইয়ং বলে, আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে রিঙ্গোর বিরুদ্ধে আমার অনেক প্রমাণ রয়েছে, এগুলো আমি পুলিশের হাতে দিতে পারি, কিন্তু এর বিনিময়ে আমার কিছু কাজ করে দিতে হবে। আপনারা যেহেতু সরকারি লোক, আমার ক্লিনিকে বড় ধরনের একটা ইনভেস্ট করান, সরকারি থেকে বড় ধরনের একটা ডোনেশন এনে দিন। আবার এইদিকে আমরা দেখি ফার্মের জোসু কিন্তু কিমচির কথা এখনো বিশ্বাস করতে রাজি নয়। বাট তখনই সেখানে ইউনির খুব খাস লোক, মানে ওই যে মার্কেটের লিডার মহিলা, তার খুব খাস লোক যার নাম হচ্ছে পগু, সে চলে আসে এবং এই পগুও কিন্তু কিমচির সাথে একই এতিমখানায় থাকতো ছোটবেলাতে এবং সেই ছবিটা দেখায়, ওখানে কিমচিও রয়েছে। আর তখন কিমচি জোসুকে বলে, যাকে আমি মায়ের মতো ভালোবাসি তারকে আমি কিভাবে ছুরি আঘাত করতে পারি? কিন্তু জোসু বলে, তোমার মতো স্ক্যামারকে আমি কিভাবে বিশ্বাস করবো? বাট পগু তখন বলে, কিমচি যত বড় স্ক্যামারই হোক না কেন, ও ভালো মানুষদের সাথে স্ক্যাম করে না, আর ইউনির ব্যাপারে মিথ্যা বলার তো প্রশ্নই আসে না। আর অন্যদিকে আমরা দেখি মেডিকেল বক্সের ভেতরে করে রিঙ্গোর সকল ড্রাগস গুলো জিজু আইল্যান্ডে পৌঁছে গিয়েছে। আর তারপর এদিকে ফার্মে জোসু করে কি চিপকে বা তোমার কি বলে ওসিকে নিয়ে আসে আমাদের কিমচির সাথে দেখা করানোর জন্য, কিন্তু কিমচি ভয়ে পালাতে শুরু করে, কিন্তু জোসুর বানানো ট্র্যাপেও পড়ে যায়। আর তারপর ওসি করে কি ওর সাথে একটা ডিল করে, সে বলে, দেখো আমার শহরের সবচেয়ে বড় টেনশন এখন রিঙ্গো, যে রাজনৈতিকভাবে অনেক ধনী, অনেক বেশি প্রোটেক্টেড, আমরা জানি সবকিছু কিন্তু প্রমাণ নেই, ধরতে পারছি না, তো তুমি আমাদের হেল্প করো এই ব্যাপারে। তো কিমচি তখন চিপকে বলে, হ্যাঁ আমি হেল্প করতে পারি, আর ইয়াং আগে থেকে ওর বিরুদ্ধে অনেক প্রমাণ রেখে দিয়েছে, ওই ভিডিও প্রমাণগুলো আগে আমার হাসিল করতে হবে। আর তারপর কিমচি করে কি ইয়াংকে অনেকগুলো নকল সোনার বার দিয়ে ব্যবসায় ওর ক্লিনিকে ইনভেস্টর হিসেবে যোগদান করে এবং বিশ্বাস জিতে নেয়। আর এই সুযোগে ইয়ং এর একটা গোপন জায়গায় যে সিন্ধুক রয়েছে সেটাও দেখে ফেলে, আর সেই সিন্ধুকেই মূলত ওই ভিডিও ফুটেজ গুলো রাখা হয়েছে একটা মেমোরি কার্ডে। তবে এখান থেকে ওই ভিডিও ফুটেজ গুলো নেওয়া অনেক কঠিন। আর এরপর আমরা দেখি ইউনিট টিমের কিছু মহিলাকে, মানে ওই যে মার্কেটের লিডার মহিলা, তাদের কিছু দোকানদারনিকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় ইয়ং এর, এবং ওদের মধ্যে থেকে একজন মহিলা চিৎকার চেঁচামেচি করা শুরু করে যে তোমার একজন সিকিউরিটি গার্ড আমার বেচাকে হাত দিয়েছে, এ নিয়ে ওরা হাঙ্গামা শুরু করে দেয়। আর তখন সেখানে ইয়ং আটকা পড়ে যায়, আর সুজিনও তখন পুলিশ অফিসার হিসেবে সেখানে যায় এবং বলে, ওরা যেহেতু এটা বলছে এটা সত্য না মিথ্যে এটা প্রমাণ করার জন্য আমাদের তো সিসি ক্যামেরা চেক দিতে হবে, মানে ইয়ংকে ওরা ব্যস্ত করে ফেলে। আর অন্যদিকে জোসু, কিমচি ওরা দুজনে মিলে ওই সিন্ধুকের রুমটিতে পৌঁছায়, কিন্তু সেখানেও তো সিসি ক্যামেরা লাগানো, তো তখন ওসি সাহেব করে কি ক্লিনিকের লাইটই বন্ধ করে দেয়। আর অন্যদিকে কিমচি ইয়ং এর ফিঙ্গারপ্রিন্ট কোথায় কোথায় ব্যবহার করে ওটার ইনস্ট্রাকশন অনুযায়ী সিন্ধুকটা খুলে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই সিন্ধুকের ভেতরে কোনো ভিডিও বা কোনো প্রমাণ ছিল না। আর তখন জোসু সুজিনকে কল করে বলে যে আমাদের আরেকটু সময় লাগবে ওটা খুঁজতে, বাট এই কথা ইয়াং শুনতে পায়, মানে আজ করতে পারে এবং ওর সন্দেহ লাগে। আর তখন ইয়াং করে ট্যাবের মাধ্যমে সিন্ধুকের রুমের সিসি ক্যামেরা দেখতে পায় যেখানে জোসু এবং কিমচি রয়েছে, এবং সে বুঝতে পারে এটা পুলিশের চাল। তো তখন ইয়াং উল্টো সুজিনকে বলে, ও তোমরা যেটা খুঁজছো ওটা তো আসলে ওখানে নেই, ওটা আমার এই ট্যাবের মধ্যে রয়েছে। তো তখন সুজিন বলে, দেখো পুলিশ রিঙ্গোকে প্রমাণের সাথে অ্যারেস্ট করতে যাচ্ছে। ইয়াং বলে, ঠিক আছে আমি সকল প্রমাণ দিতে রাজি আছি, কিন্তু বিনিময়ে আমার যে কিছু লাগবে আমি কি পাবো? সুজিন তখন বলে, তুমি যদি সমস্ত প্রমাণ আমাকে দিয়ে দাও, পুলিশ হয়তো তোমাকে মেডিকেল কমপ্লেক্স বানানোর জন্য একটা ক্লিন চেট দিয়ে দেবে, আমরা সুপারিশও করতে পারি সরকারের কাছে ডোনেশনের জন্য। তো ইয়ং রাজি হয়ে যায়, কিন্তু পরক্ষণে সুজিন করে কি ইয়ংকে হাতকড়ি পরায় অ্যারেস্ট করে। আর তখন ইয়ং সুজিনকে বলে, এটা তুমি কি করলে? সুজিন বলে, আসামির সাথে আমরা ব্যবসা করি না, আমরা তো আর বাংলাদেশি পুলিশ না। আর তখনও জোসুকে কল করে এবং বলে, আমি প্রমাণ পেয়ে গিয়েছি। তো এরপর যখন রুম থেকে বের হয় তখনই রিঙ্গোর টিম ওদের রাস্তা আটকায়। আর তখন কিমচি একদম পেছনে মোচিকে দেখতে পায় এবং ওকে দেখে জোসুকে বলে, ওই হালার ফল হালা আমার মায়ের উপর হামলা করেছিল। আর তখনই পেছন থেকে রিঙ্গো বের হয় এবং ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর ওরা দুজন ওই 20 জন মানুষের সাথে লড়াই করে, তো ওদের খুব দ্রুতই হারিয়ে দেয়। আর লাস্টে কিমচি আর মোচির ফাইট হয়। তো কিমচি আর মোচি যখন ফাইট করছে এইদিকে জোসু রিঙ্গোর পেছনে পড়ে যায়, আর ওইদিকে মোচি তো ফাইট অনেক দক্ষ, এ কারণে কিমচিকে ভালোই খেলায়। কিন্তু কিমচিও অনেক বুদ্ধিমান, ও তো চিটার, বুঝতেই পারছো, মারামারিতে একটা চিটিং করে ওকে অ্যাটাক করে হারিয়ে দেয় এবং আহত করে দেয়। আর অন্যদিকে আমরা রিঙ্গোকে দেখতে পাই যে গাড়ি থেকে একটা বোটে করে পালানোর চেষ্টা করছে, আর জোসু তখন এক লাফ ওই বোটের উপর উঠে পড়ে এবং ফাইটিং এর মাধ্যমে রিঙ্গোকে অনেক মারে। আর লাস্টে যে মারটা দেওয়ার সিগনেচার মার সেটা হচ্ছে পা ভেঙে দেওয়া। আর এইদিকে সুজিনের কাছে ইয়ং এর ট্যাপটা তো ঠিকই রয়েছে, কিন্তু লক তো খুলবে ইয়ং এর চেহারার মাধ্যমে। তো তখন ওর জোর করে মাথা সোজা করে ধরে ট্যাপটা আনলক করে, যেটা খুবই ফানি একটা সিন ছিল। আর কিমচিকে অ্যারেস্ট করা হয়। তবে এই গ্যাঞ্জামের সুযোগে কিমচির যে অ্যাসিস্ট্যান্ট অক্টোপাস, ওই $1 মিলিয়ন যে আর্টটা ছিল র্যাঙ্গোর, মানে মেন ভিলেন মাফিয়ার, $20 মিলিয়ন সেটা চুরি করে পালিয়ে যায়। আর এটা ওদের প্ল্যানের একটা অংশ ছিল। আর এইদিকে ইউনিট সুস্থ হয়ে টোফো মার্কেটে আসে এবং সকল দোকানদার ওকে দেখে অনেক খুশি হয়। আর এইদিকে আদালতে আমাদেরকে বলা হয় ড্রাগ উৎপাদন, কেনা বেচার জন্য
রিঙ্গোকে সারা জীবনের জন্য জেল দেওয়া হয়েছে, আর ওকে সঙ্গে দেওয়ার জন্য ইয়াং এর 10 বছরের জেল হয়েছে, আর ওদের দুজনকে ধরিয়ে দেওয়ার জন্য বা সরকারকে সাহায্য করার জন্য কিমচির মাত্র 3 মাসের জেল দেওয়া হয়েছে। তো যাই হোক, এই কেস সম্পন্ন হওয়ার পরে জোশি আবারও সিওলে ফেরত চলে আসে। তবে জোশির কারণে রিঙ্গো বা ওই যে মেন মাফিয়া সারা জীবনের মতো পঙ্গু হয়ে যায়, মানে ঠ্যাং ভেঙে দিয়েছে। আর এরপর রিঙ্গো যখন পুলিশের কাছ থেকে জানতে পারে যে ওর $20 বিলিয়ন সেই আর্টওয়ার্কটা চুরি হয়েছে, ও আরো পাগল হয়ে যায়। আর এখানে যে লয়ার রয়েছে তাকেও বলে, তুই কি জানিস ওই ছবির দাম কত? ওটা চাইনিজ যে নোটগুলো বের হয় 10-12 বছর পরে সর্বোচ্চ কয়েকবার এই নোটগুলোতে মিসপ্রিন্ট হয়, আর সেগুলো $1 মিলিয়ন দিয়ে সরকার কেনে যাতে মানসম্মান না যায়। আর সেগুলো দামে ওটা তৈরি করেছিলাম, ওটা চাইনিজ সরকারের কাছে গেলেই $20 মিলিয়ন দিয়ে কিনবে। সেই জিনিসটা আমার চুরি হয়ে গিয়েছে, বুঝতে পারছিস? বাট তখন উকিল বলে, আপনি তো সারা জীবন জেলেই থাকবেন, 20 বছরের জেল হয়েছে মাত্র, আপনি এটা দিয়ে কি করবেন? কিন্তু রিঙ্গো তখন রেগে যায় এবং ওই তার উকিলকেই পেটাতে থাকে। আর এইদিকে আমরা দেখতে পাই 3 মাস হয়ে গিয়েছে, কিমচি জেল থেকে বের হয়েছে, আর ওকে রিসিভ করার জন্য ওর যে তোমার চামচা অক্টোপাস চলে এসেছে। আর অক্টোপাস তখন কিমচিকে বলে, আমরা যে আর্টটা চুরি করেছিলাম বস, সেটা চাইনিজ সরকারের কাছে $20 মিলিয়ন দিয়ে বিক্রি করে দিয়েছি। আর এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি, কিমচি এখানে যখন এসেছে ওর র্যাঙ্গোকে টার্গেটই করেছে এভাবে যে ওর সবচেয়ে দামি জিনিসটা নিয়ে ওকে ফেলে দেবে। তো যাই এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয় এবং বর্তমানে চলে আসে এবং আমরা দেখতে পাই সুজিন ওই বাচ্চাকে গল্প বলছে এবং বলে যে এইটাই 3 বান্দরের কাহিনী। তো বাচ্চাটি তখন বলে, আচ্ছা সবই বুঝলাম, কিন্তু এখানে নায়ক নায়িকার মিলন হয়নি। সুজিন তখন বলে, নায়ক নায়িকা তো আছে রে, কিন্তু নায়ক নায়িকার দিকে তাকাই নাই, নায়িকা অপেক্ষায় আছে কখন নায়ক এসে নায়িকাকে প্রপোজ করবে। আর তখনই এখানে জোশি চলে আসে এবং সুজিন এখানে মনে করো রোমান্টিক ভাবে ওয়েলকাম করে। আর জোশি এখানে সুজিনকে বলে, এই বাচ্চাটা কি তোমার? আমি জানতামই না তোমার বিয়ে হয়েছে। সুজিন তখন রাগ হয়ে যায়, মুখ গোমরা হয়ে যায় এবং বলে, আমি তো এখনো বিয়েই করিনি, আমি অপেক্ষা করছি কে একজন আমাকে প্রপোজ করবে। জোশি বলে, ও আচ্ছা ঠিক আছে, শুভকামনা তোমার জন্য। মানে ওকে পাত্তাই দেয় না। আর সুজিন রাগ হয়ে যায়, আর এখানেই মুভিটা শেষ হয়েছে। মানে নায়ক নায়িকার আদৌ মিলন হবে কিনা এটা বোঝার কায়দা নেই। তোমরা কমেন্টে বলে দিও কেমন লেগেছে সিনেমাটি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফিজ।